রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করেনি ইরান। যুদ্ধবিরতির মেয়াদ একতরফা বুদ্ধির ঘোষণা দিতে বাধ্য হলেন ট্রাম্প। পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনা ভণ্ডুল। ইরান রাজি না হওয়ায় জেডি ভান্সের সফর স্থগিত। ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধে জড়ালে মিসাইল ফুরিয়ে যাবে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ধরনের হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করেনি ইরান। ইসলামাবাদে প্রতিনিধিও পাঠায়নি। ফলে কোনো ধরনের আলোচনা ছাড়াই ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে বাধ্য হলেন। এ ঘটনা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা বড় ধরনের নৈতিক বিজয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন। পাকিস্তানের প্রস্তাবিত প্রথম দফা 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ট্রাম্প একতরফাভাবে মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিলেন। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ কিভাবে শেষ হবে সে বিষয়ে ইরান একটি চূড়ান্ত প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হলো। ট্রাম্প বলেন, পাকিস্তানের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধ বিষয়ে বিভক্ত, তাই আমি তাদের সময় দিয়েছি যুদ্ধ বন্ধ করা বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি প্রস্তাব যেন পেশ করতে পারে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আমাকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেছেন, তাই আমি তাদের অনুরোধে সাড়া দিয়ে মেয়াদ বৃদ্ধি করলাম। ট্রাম্প বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে, তবে আমরা অন্য সব দিক থেকে প্রস্তুত থাকব। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা না আসা পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলো। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নৌ অবরোধ তুলে নেওয়া না হলে তারা দ্বিতীয় দফায় আলোচনায় বসবে না। কারো কোনো হুমকির তারা পরোয়া করে না। তারা যুদ্ধের মধ্যে আছে এবং যুদ্ধে তারা ভীত নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার বলেছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেন না। তিনি একজন বিশ্বাস ভঙ্গকারী নেতা। তার কথার কোনো মূল্য নেই ইরানের কাছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন নৌ অবরোধ তুলে নিলেই পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। সোমবার ট্রাম্প বলেন, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসলামাবাদে রওনা দিয়েছেন এবং কয়েক ঘন্টার মধ্যে তিনি ইসলামাবাদে পৌঁছাবেন। কিন্তু মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণার পর হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে জেডি ভান্সের সফর স্থগিত করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হলো ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ধাপ্পাবাজি করেছেন আলোচনা নিয়ে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবে তেহরান সাড়া দিতে ব্যর্থ হওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ইসলামাবাদ সফর স্থগিত করা হয়েছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা একদিকে যেমন কূটনৈতিক আলোচনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে সামরিক চাপও বহাল রাখছে। কারণ যুদ্ধবিরতি বাড়ানো হলেও নৌ অবরোধ অব্যাহত থাকায় ইরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ কমছে না। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের মিসাইল মজুদ শেষ হয়ে যাবে। এর ফলে দেশটিতে জাতীয় নিরাপত্তা সংকট দেখা দেবে। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ সংস্থা দ্য হিল জানিয়েছে, আমেরিকান সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের প্যাট্রিয়ট মিসাইল মজুদের প্রায় অর্ধেক নিঃশেষ করে ফেলেছে এবং আরও 6টি গুরুত্বপূর্ণ শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি নতুন বিশ্লেষণ অনুসারে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে আমেরিকান অস্ত্রের মজুদে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি করেছে। মঙ্গলবার প্রকাশিত CSIS এর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো মিসাইল কি পরিমাণ ব্যবহার করা হয়েছে তার চিত্র। এতে বলা হয়েছে, প্যাট্রিয়ট মিসাইলের মজুদ অর্ধেক শেষ হয়ে গেছে। তার মিসাইলও শেষ হয়েছে অর্ধেকের বেশি। বিভিন্ন ধরনের প্রিসিশন মিসাইল শেষ হয়েছে 45%। এছাড়া টোমাহক ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 30%, দূরপাল্লা জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের মজুদের 20%-এর বেশি এবং SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্রের প্রায় 20% ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে। CNN এর খবরে বলা হয়েছে, ইরান অভিযানে ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় আরেকটি যুদ্ধ
শুরু হলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুরোপুরি খালি হয়ে যাবে, কারণ ইরানের সাথে যুদ্ধের সময় আমেরিকান আর্মি তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে শেষ করেছে এবং আগামী কয়েক বছরের মধ্যে ভবিষ্যতে কোনো সংঘাত দেখা দিলে গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। সিএনএন লিখেছে, ইরানের সঙ্গে যদি যুদ্ধবিরতি না টেকে তাহলে হয়তো যুক্তরাষ্ট্র আরও কিছুদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু ভবিষ্যতে চীনের মতো কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে বিপদে পড়তে হবে। অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কোর কর্নেল মার্ক ক্যামসিয়ান সিএনএনকে বলেন, অস্ত্রের এই বিপুল ব্যয় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঝুঁকি বৃদ্ধির একটি সুযোগ তৈরি করেছে। এই মজুদ পুনরায় পূরণ করতে 1 থেকে 4 বছর সময় লাগবে এবং এরপরে সেগুলোকে প্রয়োজনীয় মাত্রায় প্রসারিত করতে আরও কয়েক বছর লাগবে। ইরানের উপর আমেরিকান নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত দেশটির বন্দরে প্রবেশ বা বের হওয়ার চেষ্টাকারী 28টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, এসব জাহাজকে হয় পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই অবরোধ সফলভাবে এড়িয়ে যাওয়ার দাবি করা হয়েছে। তেহরান বলছে, তাদের বেশ কিছু জাহাজ নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই নৌ অবরোধই ইসলামাবাদে শান্তি আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, অবরোধ ও হুমকির মুখে তারা কোনো ধরনের আলোচনায় বসবে না। মূলত এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর বিষয় তেহরান এখনো অনড় অবস্থানে রয়েছে। এই অচল অবস্থার কারণে দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় ইরান অংশ নেবে কিনা সে বিষয়ে তেহরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এখনও কূটনীতি ও সংলাপের পথে হাঁটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ইরান পাকিস্তানকে জানায় তারা দ্বিতীয় দফা আলোচনায় বসবে না। যুক্তরাষ্ট্র তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইরান। সরকারি সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই খবর প্রচার করে। তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ইরান মনে করে বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশগ্রহণ করা কেবল সময়ের অপচয়, কারণ যুক্তরাষ্ট্র যে কোনো উপযুক্ত চুক্তির পথে বাধা সৃষ্টি করছে। তাই ইরান আমেরিকানদের সাথে কোনো আলোচনায় বসবে না। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের এই অবস্থানের কথা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে এবং মধ্যস্থতাকারীদের অবহিত করেছে যে বুধবার পাকিস্তানে অনুষ্ঠেয় আলোচনায় তারা উপস্থিত থাকছে না। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর ইরানের সংসদ স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, হতে পারে তারা যুদ্ধবিরতির কথা বলে আকস্মিক ইরানের উপর আক্রমণ করে বসবে, তাই ইরান সামরিকভাবে এর উচিত জবাব দিবে। এটা আকস্মিক হামলার জন্য সময় কেনার একটি কৌশল হতে পারে। মাহদি মোহাম্মদী বলেছেন, তারা একদিকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল রেখেছে, অপরদিকে যুদ্ধবিরতি নামে নাটক চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি তিনি অনির্দিষ্টকালের জন্য বাড়াচ্ছেন। তিনি দাবি করেন, পাকিস্তানের অনুরোধে যারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলোচনার ফলাফল না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরান নিজে থেকে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধ করেনি, যা এই ঘোষণাকে ঘিরে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। প্রথমত, একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো ট্রাম্প বাস্তবে যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেননি। যুদ্ধ চলাকালে তিনি সম্ভাব্য সব কৌশল পরীক্ষা করেও কোনো কার্যকর ফল পাননি। ফলে যুদ্ধ থেকে বেরিয়ে আসাকেই তিনি নিজের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত পথ হিসেবে বিবেচনা করছেন। এমনকি তিনি যদি আবারও যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাতেও উল্লেখযোগ্য কোনো সাফল্য আসবে না, এমন ধারণাও বিশ্লেষকদের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, যদিও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে কোনো বাস্তব অর্জন নেই, তবুও ট্রাম্প কৌশলগত বিভ্রান্তি সৃষ্টি করতে যুদ্ধবিরতি বাড়ানোর মতো পদক্ষেপ নিতে পারেন। তিনি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও একই সময় যুক্তরাষ্ট্র বা তার আঞ্চলিক মিত্র ইসরায়েল গোপনে সামরিক বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানি কর্মকর্তারা এই ধরনের সম্ভাবনা সম্পর্কে সতর্ক এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তৃতীয়ত, আরেকটি সম্ভাবনা হলো যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সংঘাত থেকে সরে দাঁড়াতে পারে, কিন্তু ইসরায়েলকে যুদ্ধের মধ্যে রেখে দিতে পারে।
পারে। বিশেষ করে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত দেখিয়ে ইসরায়েল এই সংঘাত চালিয়ে যেতে পারে। তবে ইরান আগেই সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধ থেকে সরে গিয়ে ইসরায়েলকে সামনে রেখে সংঘাত চালিয়ে যেতে পারবে না। চতুর্থত, নৌ অবরোধ অব্যাহত থাকলে সেটি কার্যত যুদ্ধাবস্থারই সমান। ইরান স্পষ্ট করে দিয়েছে যে যতদিন এই অবরোধ থাকবে ততদিন তারা হরমুজ প্রণালী খুলবে না এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অবরোধ ভেঙে দেবে। সবশেষে যুক্তরাষ্ট্রের একটি কৌশল হতে পারে ইরানের ওপর যুদ্ধের ছায়া বজায় রাখা, যাতে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তায় থাকে। তবে বর্তমান পরিস্থিতি অতীতের তুলনায় ভিন্ন, কারণ এবার ইরানের হাতে হরমুজ প্রণালীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রাপ্ত তথ্য অনুযায়ী চলমান কূটনৈতিক জটিলতার প্রেক্ষাপটে ইরান চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আজ ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নেবে না। যদিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তারা ইরানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিলেন, তবুও ইরানি আলোচক দল পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে তাদের আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হল যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রতিশ্রুতি ভঙ্গ। পাকিস্তান যখন মধ্যস্থতায় এগিয়ে আসে এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তখন ইরান একটি 10 দফা কাঠামোর ভিত্তিতে যুদ্ধবিরতি ও পরবর্তী আলোচনা মেনে নেয়। পাকিস্তানও জানিয়েছিল যে যুক্তরাষ্ট্র এই কাঠামোতে সম্মত হয়েছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে এসে প্রতিশ্রুতি লঙ্ঘন করতে শুরু করে, বিশেষ করে লেবাননে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য না করা এবং প্রথম দফার আলোচনায় অতিরিক্ত ও অযৌক্তিক দাবি তোলার মাধ্যমে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে জটিল করে তোলে। এসব দাবি মূল কাঠামোর পরিপন্থী হওয়ায় আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হয়। ইরানের দৃষ্টিতে যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে। পরবর্তীতে ইরানের কঠোর হুঁশিয়ারির মুখে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধ্য হলেও সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দেন যে যুদ্ধবিরতির প্রাথমিক কাঠামোর অংশ হিসেবে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে, কিন্তু এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখে, যা ইরানের দৃষ্টিতে একটি স্পষ্ট বৈরী পদক্ষেপ। গত কয়েকদিনের বার্তা আদান প্রদানে যুক্তরাষ্ট্র তাদের অতিরিক্ত দাবিগুলো থেকে সরে আসেনি এবং এসব দাবি ইরানি জনগণের অধিকার পরিপন্থী বলে বিবেচিত হয়েছে, ফলে কোনো কার্যকর অগ্রগতি সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে ইরান সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান অবস্থায় পাকিস্তানে গিয়ে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া কিছুই নয় এবং এটি একটি আমেরিকান প্রদর্শনী ছাড়া আর কিছু নয়। তাই নিজেদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে ইরান এই আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করেছে। সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর জন্য ইরান নতুন চমকের প্রস্তুতি নিচ্ছে। তাসনিম নিউজের প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্ভাব্য নতুন করে যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন শুরু হলে ইরান ভিন্নধর্মী ও অপ্রত্যাশিত কৌশল প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন করেছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে পৌঁছানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার মতো পদক্ষেপ নতুন করে আলোচনার পথকে কার্যত বন্ধ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ইরান শুরু থেকে সম্ভাব্য সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কাকে গুরুত্ব দিয়ে দেখছে এবং গত 2 সপ্তাহে সে অনুযায়ী সামরিক প্রস্তুতি জোরদার করেছে। বিভিন্ন কৌশলগত স্থানে বাহিনী পুনর্বিন্যাস, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। ইরানের সামরিক পরিকল্পনায় শুধু প্রতিরোধ নয়, বরং দ্রুত ও ব্যাপক পাল্টা আঘাতের সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। বিশ্লেষকদের মতে ইরান এবার প্রচলিত যুদ্ধ কৌশলের বাইরে গিয়ে অসম যুদ্ধনীতি, আঞ্চলিক মিত্রদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রযুক্তি নির্ভর হামলার সমন্বিত ব্যবহার করতে পারে। এর ফলে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি যেমন বাড়বে, তেমনি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেই সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে ইরান যে নতুন চমক প্রস্তুত রেখেছে তা এই অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
মার্কিন সরকার ও তাদের ঘনিষ্ঠ গণমাধ্যম যেখানে নানা ভ্রান্ত ধারণায় আবদ্ধ বলে মনে হচ্ছে, সেখানে ইরানের প্রশাসন, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবফ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মধ্যে কোনো মতবিরোধ নেই। সাম্প্রতিক কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন মার্কিন গণমাধ্যমের বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় অসংখ্য অসত্য তথ্য ছড়ানো হয়েছে, যা সহজেই যাচাইযোগ্য। যেমন ট্রাম্প দাবি করেছিলেন যে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসলামাবাদে যাচ্ছেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিরাপত্তাজনিত কারণে যাচ্ছেন না, কিন্তু বাস্তবে এসব বৈঠক হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং খুব অল্প সময়ের মধ্যে এসব তথ্য মিথ্যা প্রমাণিত হয়। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য শুধু ট্রাম্পেই সীমাবদ্ধ নয়। এক্সিওস, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, ব্লুমবার্গ, সিএনএন সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম একই ধরনের খবর প্রচার করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক দফা আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়েছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমা গণমাধ্যম এখন নতুন করে ইরানের অভ্যন্তরে বিভাজনের গল্প তৈরি করছে। তারা দাবি করছে প্রশাসন, আইআরজিসি এবং পার্লামেন্ট স্পিকারের মধ্যে মত পার্থক্য রয়েছে, কিন্তু এ ধরনের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই, বরং সব আনুষ্ঠানিক অবস্থানই শক্ত ঐক্যের ইঙ্গিত দেয়। ফলে এসব গণমাধ্যমকে কাল্পনিক সূত্র ও নিজস্ব বর্ণনার উপর নির্ভর করতে হচ্ছে। বাস্তবে ইরানের রাজনৈতিক কাঠামোর বিভিন্ন অংশের মধ্যে এখন উল্লেখযোগ্য ঐক্য রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে একমত। যুক্তরাষ্ট্রের এই বিভাজন তৈরির প্রচেষ্টা তাদের পূর্ববর্তী ভুল কৌশলের মতোই অকার্যকর প্রমাণিত হচ্ছে। 40 দিনের যুদ্ধের পরও তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং পূর্বে উন্মুক্ত থাকা গুরুত্বপূর্ণ পথ পুনরায় চালু করতেও এখন সংগ্রাম করছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে বিশ্লেষণ প্রকাশ করেছে আল মায়াদিন। এতে বলা হয়, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর আঞ্চলিক আস্থা কমিয়ে দিয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো এখন মনে করছে সংকটময় মুহূর্তে ওয়াশিংটন হয় অক্ষম নয়তো অনিচ্ছুক। অর্থনৈতিক দিক থেকে এই সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মধ্যপ্রাচ্যে, তবে এর প্রতিক্রিয়া বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। জ্বালানি অবকাঠামোর ক্ষতি এবং তেল গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং দাম বেড়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি কমিশন একে বৈশ্বিক তেল বাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ সংকট বলে উল্লেখ করেছে। গ্যাস ঘাটতি ও এলএনজি স্থাপনার ক্ষতি কাটিয়ে উঠতে বছর লেগে যেতে পারে, ফলে অনেক দেশ মূল্যবৃদ্ধি ও রেশনিং এর পথে হাঁটছে। একই সঙ্গে আইএমএফ বৈশ্বিক অর্থনীতিকে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন বলে বর্ণনা করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় 3.1% হলেও মূল্যস্ফীতি বাড়বে এবং মন্দার ঝুঁকি জোরালো হচ্ছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সতর্ক করেছে, এই পরিস্থিতিতে প্রায় 32 মিলিয়ন মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়তে পারে, বিশেষ করে উন্নয়নশীল ও জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোতে। ভূরাজনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ দেশগুলো এখন বিকল্প নিরাপত্তা অংশীদার খুঁজছে এবং একক শক্তির উপর নির্ভরতা কমানোর চিন্তা করছে। ইরান প্রণালীর ওপর প্রভাব বজায় রেখে তার কৌশলগত অবস্থান আরও শক্ত করেছে, যা ভবিষ্যতে আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। এদিকে ন্যাটো জোটেও প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে আগে থেকেই থাকা মতবিরোধ আরও বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অবস্থান, শুল্ক বিরোধ এবং ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্নের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো এই যুদ্ধে সরাসরি জড়াতে অস্বীকৃতি জানায়। কূটনৈতিকভাবে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে। ইউরোপের কিছু দেশ অস্ত্র নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা সহযোগিতা সীমিত করেছে। অন্যদিকে ইরান ক্ষয়ক্ষতি সত্ত্বেও একটি শক্তিশালী অবস্থানে উঠে এসেছে এবং ভবিষ্যতে তার প্রভাব আরও বিস্তৃত হতে পারে। সার্বিকভাবে এই যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। যে কোনো যুদ্ধে আক্রমণকারী দেশের কিছু উদ্দেশ্য থাকে। ইরানে আক্রমণের ক্ষেত্রেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু উদ্দেশ্য ছিল, যার মধ্যে ছিল ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। এছাড়া ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূল করা এবং হরমুজ প্রণালী শর্তহীনভাবে চালু করা। 2 মাসের যুদ্ধের পর দেখা যাচ্ছে এর কোনোটি অর্জিত হয়নি, বরং এই অভিযান বহুলাংশে ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি এবং দেশটির প্রথম ও দ্বিতীয় সারির নেতাদের হত্যার পরও শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি, বরং বর্তমানের শাসকদের প্রতি জনসমর্থন আরও বেড়েছে। ইরানের বর্তমান নেতৃত্ব দীর্ঘস্থায়ী এক অসম যুদ্ধ পরিচালনা করেছে। তারা পুরো অঞ্চলকে চাপের মুখে ফেলে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সক্ষমতা প্রদর্শন করেছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে দৃশ্যমান কোনো আলোচনা ছাড়াই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে, যাকে ইরানের বিজয় হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফলাফলকে নিজের বিজয় হিসেবে উপস্থাপন পুরোপুরিভাবে হাস্যকর ব্যাপার। তিনি নানা ধরনের হুমকি দিচ্ছেন, উস্কানিমূলকভাবে ইরানি সভ্যতাকে মুছে ফেলার কথা বলছেন। এই ধরনের বক্তব্য তার স্বভাবসুলভ বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একদল অনভিজ্ঞ যুদ্ধপ্রিয় ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, যারা একটি ক্ষয়িষ্ণু বৈশ্বিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। এটি করতে গিয়ে নিজেদের অবস্থান যেমন আরও দুর্বল করছে, তেমনি তাদের ঘোষিত প্রতিপক্ষকে শক্তিশালী করার ঝুঁকি নিচ্ছে। ট্রাম্প বুদ্ধিহীন বা তার কর্মকাণ্ড সম্পর্কে অসচেতন এমন নাও হতে পারে। তিনি হয়তো ইচ্ছে করে চীনের কাছে তার শক্তিমত্তা জাহির করার চেষ্টা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক ও বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার নীতি নিয়ে বৈশ্বিক শক্তি হিসেবে কাজ করেছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নানা দেশে প্রভাব বিস্তারে প্রকাশ্য ও গোপন তৎপরতা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলছে। এখন তা ইউরোপের দিকে প্রসারিত হয়েছে। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন। এখন ইউরোপীয়রা এই হুমকির মুখে পড়েছে। বৈশ্বিক আধিপত্য বজায় রাখার জন্য ট্রাম্পের বৃহত্তর এজেন্ডার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে হাইটেক এবং এআই শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, জ্বালানি ও দুষ্প্রাপ্য খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে শীর্ষস্থানীয় বৈশ্বিক রপ্তানিকারক এবং তেল গ্যাস প্রবাহের প্রধান নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠা করা। এছাড়া বিশ্বের নৌপথ ও বাণিজ্য রুটগুলোর উপর আধিপত্য বিস্তার করাও ট্রাম্পের অন্যতম লক্ষ্য। ট্রাম্প ইউরোপের নিরাপত্তার ব্যাপারে আগ্রহী নন এবং রাশিয়াকে চীনের কাছ থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের কাছাকাছি নিয়ে আসার কৌশল গ্রহণ করেছেন। অপরদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যয় কমাতে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক হিসাবে প্রতিষ্ঠা করছেন। ট্রাম্পের এই কৌশলগুলো অতিরিক্ত আক্রমণাত্মক। তার আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে এসব কৌশল বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। ট্রাম্পের অনেক কর্মকাণ্ড হিতে বিপরীত হয়েছে। এর ফলে বৈশ্বিক অস্থিরতা যেমন বেড়েছে, তেমনি অনেক প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের অভ্যন্তরীণ কৌশলও বুমেরাং হয়ে দেখা দিয়েছে। তার মাগা আন্দোলনের বড় অংশ এখন তার বিরোধিতা করছেন। তারা ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ মৈত্রীর বিরোধিতা করছে। এদের অনেকে মনে করেন ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অনেক ডানপন্থী এখন ট্রাম্পের নীতির সমালোচনা করছেন। ট্রাম্প উপসাগরীয় মিত্রদের অনুরোধ উপেক্ষা করেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দ্রুত ও চূড়ান্ত বিজয়ের দাবির উপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েন, কিন্তু সেই বিজয় শেষ পর্যন্ত অর্জিত হয়নি। নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়ে ট্রাম্প এখন নিজ দেশে প্রবল চাপের মুখে পড়েছেন। আমেরিকান বামপন্থীদের অনেকে আগে থেকেই ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করে আসছেন। এখন আর তা বামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। ডানপন্থীদের অনেকে দেখছে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের ফাঁদে আটকে গেছে। এর মধ্যে ডানপন্থী টাকার কার্লসন কঠোরভাবে ইসরায়েলের বিরোধিতা করতে শুরু করেছেন। এই বিভাজন ধীরে ধীরে ট্রাম্পের সমর্থন ভিত্তিকে ক্ষয় করছে। অভ্যন্তরীণভাবে তার অবস্থা দুর্বল হয়ে পড়ছে। অনেক বিশ্লেষক মনে করেন ইরান যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় হল আমেরিকান জনগণ এতদিন যে অবারিত সমর্থন দিয়ে এসেছে, সেই সমর্থন আর পাচ্ছে না। ভবিষ্যতে ইসরায়েল আর আমেরিকান জনগণের সমর্থন পাবে না, সেটিও এখন স্পষ্ট। আরেকটি ক্ষেত্রে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়, তা হল লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করতে না পারা। যদিও এটি সংগঠনের নেতৃত্ব এবং অপারেশনাল সক্ষমতার যথেষ্ট ক্ষতি হয়েছে, এরপরও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা পুরোপুরি রয়েছে। এছাড়া ইসরায়েলের যে কোনো স্থল অভিযান মোকাবেলার সক্ষমতাও হিজবুল্লাহর রয়েছে। তবে এ কথা স্বীকার করতে হবে যে লেবাননে ইসরায়েলের সবচেয়ে দৃশ্যমান সাফল্য হচ্ছে দেশটির অভ্যন্তরীণ সাম্প্রদায়িক বিভাজন গভীর করতে পারা। বর্তমান লেবানিজরা দুর্বল অবস্থান থেকে ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার দিকে অগ্রসর হচ্ছে, যার পরিণতি হবে ভয়ঙ্কর। ইসরায়েল সামরিক উপায়ে যা অর্জন করতে পারেনি, লেবানন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কার্যত তা ছেড়ে দিয়েছে।
উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে পরাজিত হয়েছে। মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার উপর তারা বিপুল বিনিয়োগ করার পর এখন এই বাস্তবতার মুখোমুখি হয়েছে যে ওয়াশিংটনের কাছে ইসরায়েলের নিরাপত্তা সবচেয়ে অগ্রাধিকার। একই সাথে স্থিতিশীল এবং নিরাপদ বিনিয়োগের পরিবেশ হিসেবে উপসাগরীয় অঞ্চলের ভাবমূর্তি যেমন নষ্ট হয়েছে, তেমনি তাদের জ্বালানি অবকাঠামোর দুর্বলতা প্রকাশ পেয়েছে। হরমুজ প্রণালী নিয়ে চলমান অনিশ্চয়তা উপসাগরীয় দেশগুলো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকিতে আছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তেল ও গ্যাস রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজের অংশ বাড়াচ্ছে। হরমুজ প্রণালী এখন কার্যকরভাবে ইরানি নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে পড়তে হবে ট্রাম্প প্রশাসন সম্ভবত অনুমান করতে পারেনি। এই ভুল হিসাব অতীতে মার্কিন কৌশলগত ভুলগুলোর প্রতিধ্বনি। 2003 সালের ইরাক আক্রমণের সময় এমন ভুল করেছে। ইরান আক্রমণের ফল হিসেবে ইরাকের ভেতরে ইরানের প্রভাব শক্তিশালী হয়েছে। একই সাথে ইরাক দুর্বল, সাম্প্রদায়িক এবং বহু ভাগে বিভক্ত এক রাজনৈতিক ব্যবস্থার উত্থান ঘটেছে। ইরানে আগ্রাসন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র উভয়ের বৈশ্বিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য এবং গ্লোবাল সাউথের কিছু অংশে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা হয়েছে। এখন তা ইউরোপেও দৃশ্যমান হচ্ছে। এর প্রভাব ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা বলা মুশকিল। তবে ট্রাম্প যে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের সময় যথেষ্ট চাপের মধ্যে আছেন তাতে কোনো সন্দেহ নেই। ট্রাম্পের এই দুর্বলতা ইরানিরা ভালো করেই জানে। এই কারণে পাকিস্তান আলোচনার সময় ইরান ছিল আরও সুসংহত এবং দৃঢ় প্রতিজ্ঞ। তারা পরমাণু বিষয়ে ছাড় দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং কৌশলগত দাবিগুলোতে অনড়। গত এক দশকে ইরান যুক্তরাষ্ট্রের প্রতারণামূলক আচরণের মুখোমুখি হয়েছে। 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে একতরফা প্রত্যাহার, গত জুনে আলোচনার সময় সামরিক পদক্ষেপ এবং ওমানের মধ্যস্থতায় আলোচনার সময় সর্বশেষ হামলা এর বড় প্রমাণ। এমন পরিস্থিতিতে ইরান কেন আবার যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে তা বোঝা কঠিন। একইভাবে ইউরোপীয়রা এখন যুক্তরাষ্ট্রের সাথে একমত হতে পারছে না। ইরানের সাথে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের এই ধারাবাহিকতা নিয়ে ইরান খুবই সতর্ক বলে মনে হয়। মার্কিন ইসরায়েলি সামরিক পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্র হিসেবে ইরানকে দুর্বল করার উদ্দেশ্য আসলে পূরণ হয়নি, বরং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা যে কতটা দুর্বল তা প্রমাণ হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।